জীবনে তো অনেক রুটি খেয়েছেন, খেজুর দিয়ে কখনো রুটি বানিয়ে খেয়েছেন? আজকে কিভাবে খেজুর দিয়ে রুটি বানাতে হয় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওমান ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি মিম চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে খেজুর দিয়ে কিভাবে আরব দেশে রুটি বানায়, আমি যেটাকে বলে চাপাতি। তো চাপাতিটা কিভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। ভালো লাগলে আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারবেন। আমাদের দেশে খেজুর দিয়ে রুটি আমি কখনো কাউকে বানিয়ে খেতে দেখিও নাই, শুনিও নাই, তবে আরব দেশে এসে এটা আমি বানাচ্ছি এবং খাচ্ছি। আমার কাছে ভালোই লাগে। আর আরব দেশে কিছু কিছু খাবার কিন্তু আমরা বাংলাদেশিরাও খুব পছন্দ করি। যেহেতু আজকে রান্নাঘরে অনেক কাজ, তো ঘুম থেকে আমি 4টার সময় উঠছি। বিকাল 4টার সময় ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম সবার দুইটা দুইটা করে ডিম গুনে গুনে সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে এখন আমি রুটির জন্য যে কাজগুলো বাকি আছে সেগুলোই আমি এখন করে নিব। ডিম সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিই, কেননা লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমটা অনেক সুন্দরভাবে ছিলে যায়, এমনকি ভালো মতো সিদ্ধ হয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি অনেকগুলা খেজুর পানিতে ভিজায় রাখছিলাম, যেহেতু আজকে খেজুর দিয়ে রুটি বানাবো। এটাকে বলে আরব দেশের রুটি না, এটাকে চাপাতি বলে। এটার নাম খেজুর দিয়ে যেটা বানায় এটাকে চাপাতি বলে। তো আমি খেজুরগুলো ভিজায় রেখে রুমে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে এখন বিকেলবেলা এসে দেখি যে খেজুরগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। খেজুরগুলো ভালো মতো হাত দিয়ে চটকে এরকম গোড়া ছুবাগুলো হাত দিয়ে উঠায় উঠায় ফেলতেছি। এবার আমি ছাঁকনি দিয়ে ভালো মতো এই পানিগুলো ছেঁকে নিব। অবশ্যই এই পর্যায়ে এটা ছেঁকে নিতে হবে, না ছেঁকে নিলে এটাকে যে ছুবা ছুবা এই যে এগুলো থাকবে খেজুরের, এগুলো দিয়ে আটা সেনলে আটা ভালো হবে না। এই জন্য একদম এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই চাপাতি রুটিটার মেন জিনিস হচ্ছে এই খেজুর। আরব দেশের মানুষ এই খেজুর দিয়ে এই রুটিটা অনেক বেশি পছন্দ করে। 2 দিন আগেও এই রুটি আমার ম্যাডাম বাহির থেকে কিনে নিয়ে আসছে, আর 2 দিন পরে আমি এটা বাসায় বানাচ্ছি। এখানে আমি 7 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে আমি এই যে লবণ দিয়ে দিলাম আর দুধের গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লবণটা পানির ভিতরে আমি ভিজায় রেখে গেছিলাম, কেননা লবণের দানাগুলো অনেক বড় ছিল। এর জন্য পানিতে ভিজায় রাখলে এটা অনেক লবণগুলো গলে যাবে, এর জন্য আগে পানি থেকে ভিজায় রাখছিলাম। তারপরে এই যে খেজুরের পানিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একসাথে বেশি দেওয়া যাবে না, এতে করে আটা নরম হয়ে যেতে পারে। আমি যেহেতু এই আটা মেকারে আটাটা মথবো, হাত দিয়ে মথবো না, তো আমি এটাকে যেভাবে সেটিং করার দরকার সেভাবে আমি সেটিং করে নিচ্ছি। বিশ্বাস করেন, এই আটা মেকারটা এনে আমার ম্যাডাম অনেক বেশি ভালো করছে, অনেক বেশি উপকার হয়েছে। কেননা আমার এটা দিয়ে আটা মাখতে গেলে অনেক বেশি সুবিধা হয় আর অনেক ভালো লাগে। আর এতদিন হাত দিয়ে যখন আমি মাখতাম আমার অনেক বেশি বিরক্ত লাগতো আর হাত ব্যথা করতো। আটাগুলো মেকারে মাথা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটু চামচ দিয়ে লাড়াচাড়া দিচ্ছি, যাতে করে প্রতিটা ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, নাহলে এক পাশ সিদ্ধ হবে আর এক পাশ দেখা যাচ্ছে ভালো মতো সিদ্ধ হবে না। এর জন্য এইভাবে লেড়ে দিচ্ছি। রুটি বানাতে গেলে অনেক বেশি সময় লাগবে। এদিকে বেসিংয়ে কিছু থালা বাসনও জমে গেছে, ভাবলাম থালা বাসনগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেই, তাহলে বেসিংটা একদম এরকম ঝামেলা থাকলে আমার ভালো লাগে না। বেসিংটা ক্লিয়ার করে আমি ওইদিকে রুটি বানাতে যাব।
আজকে আমি গুনে গুনে 13টা রুটি বানাবো, সবার 2টা করে আর আমার একটা করে। আমি রাতে বেশি একটা খাবার খাই না, খুব হালকা খাবার খাই, কারণ রাতে এত ভারী খাবার খেলে আমার ভালো লাগে না। এই জন্য আমি একটা স্যান্ডউইচ, একটা হচ্ছে রুটি, এরকম করে আমি প্রতিদিন খাই। কাজ করতে করতে আপনাদের মাঝে কিছু কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেই। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে আমি আর কখনো ভিডিও করব না, আসলে ওইটা একটা মজা করার একটা ভিডিও ছিল, জাস্ট জাস্ট একটা অ্যাক্টিং ছিল। আর এই ভিডিওটা দেখে অনেকে ভাবছে সিরিয়াস। ভাই, আপনারা কি পুরো ভিডিওটা দেখেন নাই? আর ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ওই ভিডিওটা একটা ফান ভিডিও ছিল। কোনটা আসল কোনটা নকল এটা কি আপনাদের বোঝার সক্ষমতা এখনো হয়নি? এখন পর্যন্ত আমাকে ওই ভিডিওটা নিয়ে মানুষ কমেন্ট করে যে আমি নাকি ইউটিউব ছেড়ে চলে গেছি, এখন আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতেছি কেন? আমি প্রতিদিন ভিডিও আপলোড করতেছি কিংবা আমি ইউটিউব ছেড়ে চলে যাব কিনা, এই কৈফিয়ত কি আপনাদের কাছে আমার দিতে হবে? আর আমি ইউটিউব থেকে চলে যাব কি না যাব এত কিছু তো আপনাদের জেনে কোনো লাভ নেই। ওটা একটা ফান ভিডিও ছিল, ভিডিওটা দেখলেই তো অবশ্যই বোঝা যায় যে ওটা একটা ফান ভিডিও ছিল। আর আপনারা যদি ফান ভিডিওটা নাকি আহ, এটা আসল ভিডিও এটা যদি বুঝতে না পারেন, তো এটা আপনাদের ব্যর্থতা, আমার কি সমস্যা? আমি বুঝলাম না। এখন পর্যন্ত আমাকে এই ভিডিও নিয়ে কমেন্ট করতেছে যে আমি বলছি যে আমি আর ভিডিও করব না, তারপরে কেন আমি ভিডিও আপলোড দিচ্ছি? তো কেন আপলোড দিচ্ছি এটা কি আপনাদের মতো কিছু পাবলিককে আমার কৈফিয়ত দিতে হবে? আমি কেন ইউটিউব ছেড়ে যাব? আমি আমার যেদিন মৃত্যু হবে সেদিন আমি এখান থেকে যাব, তার আগে নয়। আর আমি ইউটিউবটা কারো বললাম না, ইউটিউবটা কারো বাপদাদার সম্পত্তি না যে আমি কারোর জন্য ইউটিউব ছেড়ে চলে যাব। মানুষের কথায় কান দিয়ে আমি আমার ক্যারিয়ার নষ্ট করব, এরকম মেয়ে আমাকে আপনারা কিভাবে ভাবলেন যে আমি এতটা মানে ভয় পাওয়ার মেয়ে নাকি আমি, যে মানুষের কথায় কান দিয়ে আমি আমার ক্যারিয়ার নষ্ট করব? এই ইউটিউবে ভালো মন্দ সবাই কিন্তু এখানে আসা যাওয়া করে, কেউ পজিটিভ কমেন্ট করবে, কেউ নেগেটিভ কমেন্ট করবে। আমাকে যে সবার ভালো লাগবে তাও কিন্তু না। আমার যদি পজিটিভ কমেন্টের উত্তর আমি দিতে ভালো লাগে আমি দিব, আর যদি নেগেটিভ কমেন্টের উত্তর দিতে আমার ভালো না লাগে আমি দিব না। তাদেরকে আমি ইগনোর করব। তাই বলে কি আমি যে সবার কাছে অ্যাকসেপ্ট করব যে সরি, ওটা অ্যাকসেপ্ট হবে না, ওটা এক্সপেক্ট হবে। তো যাই হোক, আমি উল্টাপাল্টা বলে ফেলতেছি। তো আমি ইউটিউব ছেড়ে কখনোই যাব না, যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমি ইউটিউব থেকে চলে যাব। আমি কাউকে দেখে ভয় পেয়ে ইউটিউব থেকে চলে যাব না, আর আমি কাউকে ভয় পাইও না একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক আছে? তো নেক্সট টাইমে এই ধরনের কমেন্ট আমাকে করবে না। আর ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা ফান ভিডিও আর কোনটা আসল ভিডিও, ঠিক আছে? তো এতটুকু যদি বোঝার সক্ষমতা আপনাদের না থাকে, তাহলে এখানে আমার আর কিছু আপনাদেরকে বোঝানোর কোনো ইচ্ছা নেই। শ্বশুর বাড়িতে রুটি গোল না হলেও যত কথা শুনতে হয়, আজকে আমি রুটি বানাতে গেলাম। আমি রুটি বানাতে গিয়ে আমার রুটি কিন্তু গোল হয় নাই, সাইড দিয়ে বাঁকা তেরা হয়েছিল। কিন্তু এসব আমার ম্যাডামরা কখনো দেখে না যে রুটি কেমন হয়েছে না হয়েছে, কেননা আমার ম্যাডাম নিজেও রুটি বানাইতে পারে না। আমি বাংলাদেশে যখন ছুটিতে গেলাম 1 মাসের, তখন আমার ম্যাডাম একদিন এই রুটিটা বানাতে গেছে। তো আমার ম্যাডামের রুটি বানাইতে পারে নাই, মানে আটাটা উনি মথতে পারে নাই। আটা একদম মানে শক্ত ইটার মতো বানাই ফেলছিল। পরে রুটি বলতে গেছে, বেলুন দিয়ে রুটি বলতেই পারে না। এক হলো আটা শক্ত বানাই ফেলছে, আর এক উনি বেলুন দিয়ে রুটি বলতে পারে না। এর জন্য পরে ওই আটা সব মাখায়া তো পরে আবার ফালাই দিছে, ফালাই দিয়ে বাহির থেকে খাবার কিনে নিয়ে আসিয়া খাইছে। একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়, তখন সেখানে অনেক কথাই শুনতে হয়। যেমন ধরেন, রুটি গোল না হলেও কথা শুনতে হবে, বলবে যে বাবার বাড়িতে কোনো কাজ শিখায় নাই। তো এই দেখেন, আমার এই রুটিটা কিন্তু গোল হয় নাই, এরকম বাঁকা তেরা হয়েছে। আজকে রুটিগুলা তেমন একটা ভালো হয় নাই, জানি না কেন এমন হয়েছে। আর তো আমার ম্যাডামরা এগুলা কখনো কিছু বলে না যে এরকম বাঁকা তেরা হয়েছে কেন, এটা হয়েছে কেন, এটা হয়েছে কেন, এগুলা কখনোই বলবে না। আর এটা আমি যখন স্যান্ডউইচ বানাবো, এটাকে আমি পেঁচায় ফেলবো, আর তখন আরো বোঝা যাবে না যে রুটি বাঁকা হয়েছে নাকি সোজা হয়েছে। রুটি বানিয়ে বানিয়ে এভাবে আমি একটা করে বানাচ্ছি, একটা করে সেঁকছি। তো এই পাশ ওপাশ ভালো করে সেঁকে তারপরে আমি যেখানে বাটার অয়েল দিয়ে অল্প পরিমাণে তারপরে আমি ভেজে নিব পরোটার মতো করে। এইভাবে এই যে চাপাতি রুটিগুলো বানাতে হয়। এই রুটিগুলো এখানকার মাতামেও পাওয়া যায়, তো মাতাম থেকে অনেকজনে কিনাই না খায়, কিন্তু আমার ম্যাডামরা মাঝে মাঝে কিনাই না খায় মাতাম থেকে, আবার আমি মাঝে মাঝে বানাই। সপ্তাহে 1 দিন 2 দিন এই রুটি আমার এখানে বানাতে হয়, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম যে আজকে এই খেজুরের রুটিটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা অনেকেই এটা সম্বন্ধে জানেন না, আবার অনেকেই জানেন। আর প্রবাসী আপুরা যারা আছেন, প্রবাসে থাকেন, তারা তো অবশ্যই জানবেন, কেননা তারা এই রুটি বানান আমি জানি।
আরব দেশের মানুষ ভাতের থেকে রুটি তারপর অন্যান্য খাবার খেতে বেশি পছন্দ করে। ওরা শুধু দুপুরে এক টাইম ভাত খায় আর এই রুটিগুলা ওরা অনেক বেশি পছন্দ করে। ছোট ছোট বাচ্চাদের হাতে যদি একটা রুটি দিয়া থন, ওরা এগুলা ঘুরে ঘুরে খাইবো, একটা টু শব্দ করবো না। আর আমাদের বাংলাদেশের বাচ্চারা মনে করেন যে ওদের ভালো ভালো খাবার সামনে না দিলে ওরা খাইতেই যাবে না, কিন্তু এই দেশে পোলাপান ছোট থেকেই ওদের রুটি খাওয়াই খাওয়াই অভ্যাস করে। ওরা ভাত না দিয়ে যদি রুটিও দেয় তারপর ওরা খেয়ে থাকতে পারবে। এক পাশে রুটি বেলতেছিলাম, আরেক পাশে সেকতেছিলাম, দুইটা একসাথে মানে হয়ে যাচ্ছিল। কেননা একা একা যেহেতু করতেছি তাহলে দুইটা একসাথে করলে একসাথে শেষ হয়ে যাবে। তো আমার রুটি সম্পূর্ণ বানানো হয়ে গেছে দেখেন। তো এরকম হবে দেখতে। আর এই রুটিটা যখন আপনি আটাটা সেনবেন তখন কিন্তু নর্মাল পানি দিয়ে সেনতে হবে, এটা গরম পানি দেওয়া যাবে না। তাহলে হচ্ছে রুটিটা বেশি মানে নরম মানে হয়ে যাবে, ওইটা ভাল লাগবে না খাইতে। তো যাই হোক, ওখানে আমার রুটি বানানো হয়ে গেছে। এখানে আমি ডিমগুলা যে সিদ্ধ করে নিয়েছি, দেখেন কত সুন্দর ভাবে ডিমগুলা ছোলা হচ্ছে। তো ডিমগুলো আমি ছুলে নিচ্ছি। আগে আমি ফয়সালকে দিয়ে ডিম সুলাইতাম এবং আমিও ফয়সালের সাথে সুলতাম, কিন্তু আমার ম্যাডামে বলছে যে ফয়সালকে দিয়ে ডিম সুলাইতে না করছে, কেননা ফয়সালে হাত নোংরা থাকে, এর জন্য ফয়সালে হচ্ছে ভালো মতো হাত ধয় না, এর জন্য ডিম দিতে না করছে, ওরে দিয়ে চুলাইতে না করছে। তো এই জন্য আর আমি এখন ফয়সালকে দেই না, আমি নিজেই চুলতেছিলাম। এখানে আমি সবার দুইটা করে ডিম নিয়েছি। আর ফয়সালের সিদ্ধ ডিম খায় না, ওর জন্য ডিম ভাজতে হবে। আর ফয়সালের যে বোন বড়টা, ও আবার সিদ্ধ ডিম খাবে না, ওর জন্য দুইটা ভাজতে হবে আলাদা। তো ওদের দুইজনের চারটা ডিম আলাদা ভাজবো। আর এখানে সবার জন্য দুইটা করে ডিম আমি নিয়ে নিছি, কেননা আর একটা হচ্ছে আমার কফিলে খাবে, আর হচ্ছে আরেকটা ডিম আমি বেশি দিছি। ডিম আহ, সিদ্ধ করার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ডিম ভাঙ্গা যায়, এজন্য আমি একটা বেশি দিছি, যে একটা ভাঙলেও যাতে হিসাবটা একদম বরাবর থাকে, একটা ডিম যাতে কম না হয়। আমি বেশিরভাগ আপনাদের সাথে দুপুরের রান্না বান্না কাজকর্ম বেশি শেয়ার করি, বিকেলের কাজকর্ম রান্না বান্না এগুলো আপনাদের সাথে তেমন শেয়ার করা হয় না। তো এখন থেকে ভেবেছি যে দুপুরেও কিছু কাজ শেয়ার করব, আবার বিকেলের গুলাও মাঝে মাঝে শেয়ার করব। যদি আমি বিকেলে ভালো ভালো ওরকম রান্না বান্না করি রাতের জন্য, তাহলে আপনাদের সাথে ওগুলোও শেয়ার করব। আজকে 2 দিন যাবত ওমানের বাহিরের ওয়েদারটা একটু ভালো, এত বেশি গরম পড়ে না, আর রান্না করতেও অত বেশি খারাপ লাগে না। আর যেহেতু আমার সাথে ফয়সাল ছিল, ফয়সালের রান্নাঘরে ঢুকে এসি ছেড়ে দেয়। আমি কিন্তু রান্নাঘরে রান্না করতে গেলে সবসময় এসি ছাড়ি না, যখন দেখি একদম বেশি গরম তখন ছাড়ি, আর নইলে আমি ছাড়ি না। ফয়সাল যখন আমার সাথে রান্নাঘরে থাকে তখন এসি ছাড়তে হয়, কারণ ও এমনি স্বাস্থ্যবান মানুষ, এসি না ছাড়লেও গরমে ঘাইমা জায়গা পরে সমস্যা ওর জন্য, ও পরে অসুস্থ হয়ে যাবে, এর জন্য এসি ও ছাইড়া দেয়, আমি আর কিছু বলি না। ও ও বসে থাকে এসির নিচে, আর এসির বাতাস সম্পূর্ণ ওর শরীরে লাগে। ও কি করে, এসির সোজাসুজি নিচে বসে থাকে, এসির বাতাসগুলো ওর ওর মা ওর শরীরেই লাগে, আমার শরীরে আর এদিকে লাগে না। ডিম ছোলা হয়ে গেছে, হটপটের মধ্যে ডিম রেখে দিলাম। এখন আমি ফয়সালের জন্য খাবার কোথায় লুকায় রাখি সেটাই আপনারা দেখেন। তো এখানে স্টোর রুমের ভিতরে যে চাপাতি রুটি যে বানাইছি ওইটার হটপট, আর এখানে ডিমের হটপট দুইটা এখানে রেখে দিলাম। এরপর আমি এই যে দরজাটা এখানে লক করে দিব, তারপর তালা মেরে আমি চাবিটা হচ্ছে সরায় রাখবো, নইলে কি করবে এই চাবি, ও এখন তালা খুলতে পারে, খুলে এখান থেকে রুটিও খাবে আর ডিমগুলো নষ্ট করবে। এজন্য এইরকম করে যেই কোনো কিছু রান্না করি না কেন এইভাবে লুকায় লুকায় রাখতে হয়। তো এদিকে ওদের ডিম সিদ্ধ রুটি বানানো হয়ে গেছে, এদিকে ডিম ফয়সালার আর ফয়সালের বোনের জন্য এগুলো ভাজতে দিলাম। তো ওদের জন্য দুইটা ডিম ভেজে একদম রান্নাঘর থেকে বের হয়ে যাব। রান্নাঘরে কাজকর্ম শেষ, এগুলা এই ডিমটা ভাজলেই। আগে তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতাম, এখন আর শেয়ার করি না, কেননা শেয়ার করলে আপনারা ওগুলো নেগেটিভ ভাবে নেন। তো শেয়ার করি না, তো কিছু জিনিস শেয়ার না করলেও হয় না। যেমন ধরেন যে এত কাজ করি এখানে করার পরেও আবার আমার ম্যাডামের যে মেয়েগুলা আছে তিনটা, ছোটটার কথা বাদ দিলাম, বড়টার মেজোটা, বড়টার কিন্তু স্কুল লাইফ শেষ, ও কলেজে যাবে, ও ইন্টারে এখন হচ্ছে ভর্তি হয়েছে। আর কয়েকদিন পরে 15 দিন পরে ওদের ক্লাস শুরু হবে, এখন তো ছুটি আছে। তো একটা মেয়ের স্কুল লাইফ শেষ হলে সে যখন কলেজে উঠে তখন আহ, আহ, তার যত্ন কি অন্য মানুষ নিতে যাবে? এটা আপনারাই বলেন। এই কথার কারণ হচ্ছে গতকালকে আমার ম্যাডামের মেয়ে বড়টা ও মাথায় শ্যাম্পু করছে, শ্যাম্পু করার পরে যে চুলটা যে আঁচড়াবে সেটাও আঁচড়ায় নাই। তো সারা দিন চুলগুলো ওইভাবে, চুলটা আঁচড়ানো তো দূরের কথা, চুলটা বাঁধেও নাই, ওই রকমই এলোমেলো করে রাখছে। তারপরে আমি আজকে সকালবেলা দেখি ওর মাথার চুলের দিকে তাকায়, দেখি চুল মনে করেন যে এক একটা পাখির বাসার মতো হয়ে আছে। মানে ওর চুল দেখে আমারই অস্থির লাগতেছে। তারপরে কি করব, ও
মানে চুল পরে যে আমি কাজকর্ম করে ওদের 3 বোনের চুল বাইন্ধা দিলাম, আশ্রয়া বাইন্ধা দিলাম, বাইন্ধা তারপরে এই যে আমি রুমে আসলাম। তো আমার এই বিষয়গুলো খারাপ লাগে যে ওদের তো স্কুল ছুটি, এখন আমার ম্যাডামে কিন্তু তার মেয়েদেরকে এটা ওটা শিখাইতে পারে। আমার ম্যাডামের সামনে দেয়া যে তার মেয়েটা ঘুরতেছে, দেখতেছে যে তার চুলের এই অবস্থা, আর একটা মেয়ের ওর বয়স এখন হচ্ছে 16 বছর, শেষ হয়েছে 17 বছরে পড়ছে, তাহলে একটা 17 বছরের মেয়েকে আরেকজনের চুল আশ্রয় দিবে, বান্ধা দিবে, এই ভরসায় যদি সে থাকে, তাহলে তার নিজের সৌন্দর্যটা কি সে নিজে বুঝে না? আপনারাই বলেন। আসল কথা কি, ওরা খুবই আলসা, খুবই আলসা, খুবই আলসা হোক যাই হোক, ওদের তো আর কোনো কাজ নাই, নিজের যত্ন নিজে নিবে সেটা ওরা নেয় না, সেই আমার ভরসায় রেখে দেয়। এত কাজ করে আবার ওদের চুল মূল বাইন্ধা দিতে হয়, আশ্রয় দিতে হয়। এইগুলো আমার মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খারাপ লাগে। কেননা আমি আমার মতো কাজ করব, কাজ করে আমার মতো আমি ই করব, হচ্ছে আমার কাজগুলো আমি করব, কিন্তু ওদের চুল বাঁধার দায়িত্ব তো আমার না, তাই না? তো কি করব এখন, সামনে পড়ে চোখে দেই, খারাপ লাগে তো করে দেই আর কি। কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগে যে এই এই আমার ম্যাডামের বড় মেয়েকে তো আমার ম্যাডামের বলা উচিত ছিল যে তোর যত্ন এখন থেকে তুই নিবি, তোর চুল এখন থেকে তুই বাঁধবি, তাই না? এই জিনিসটাই আমার ম্যাডাম ওনাদের মেয়েদেরকে শিখায় না, ওনার সামনে দিয়ে এভাবে ওনার মেয়েরা ঘুরে, উনি কিছুই বলে না, কিছুই করে না। আর সকালে একবার চুল আঁচড়াইলে সারাদিন আর খবর থাকে না। আমরা কিন্তু সারাদিন একটু পর পর চুল আঁচড়াই, আয়নার সামনে যায় নিজেকে দেখি, চুলগুলা দেখি। এই সেই সকালবেলা আমি চুল বাঁধা দিই, সারাদিন ওই রকম বাঁধা থাকবে, পরের দিন সকালবেলা আমি চুল আবার বাঁধা দিব। তো একটা কলেজে উঠছে যে মেয়েটা, সেই মেয়ের যদি এভাবে চলাফেরা থাকে, তাহলে এটা আপনাদের কাছে কেমন লাগে বলেন? এইগুলো আমি এখন শেয়ার করি না, কারণ শেয়ার করলে আপনারা অনেক ধরনের কথা বলেন, এই জন্য আমি এগুলো শেয়ার করি না। কিন্তু আজকে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা কলেজে উঠছে সেই মেয়েটা যদি বিশেষ করে 2 বছর পরে ও হচ্ছে চাকরি করবে,